কাল থেকে আবার শুরু কঠোর লকডাউন। ঢাকামুখী মানুষের চাপ বাড়ছে ফেরিঘাটে, অনেকেই আজও রাজধানী ছাড়ছেন। বেশিরভাগ জেলায় কোরবানির বর্জ্য অপসারণ শেষ রাতেই। আজও পশু কোরবানি দিচ্ছেন অনেকে, কাজ করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। ঠিকভাবেই চামড়া সংগ্রহ চলছে বলছেন শিল্প সচিব। রাজশাহী সহ 15 জেলায় আরও 129 মৃত্যু। এর মধ্যে করোনায় 77 ও উপসর্গে মারা গেছেন 52 জন। মুনিয়ার আত্মহত্যা প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরকে অব্যাহতি। আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। কাল থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউন আরও কঠোরভাবে কার্যকর হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, এই সময়ে বন্ধ থাকবে পোশাক কারখানা সহ সব সরকারি বেসরকারি অফিস। ফরহাদ বলেন, বিধিনিষেধ জেনেও যারা কর্মস্থল ছেড়েছেন তাদেরকে নিজ দায়িত্বে বিধিনিষেধ মেনেই ফিরতে হবে। আগামীকাল ভোর 6টা থেকে শুরু হতে যাওয়া 14 দিনের কঠোর লকডাউন বহাল থাকবে আগামী 5 আগস্ট পর্যন্ত। এ সময় জরুরি সেবা, গণমাধ্যম ও খাদ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্ট পরিবহন ছাড়া সব ধরনের পরিবহনও বন্ধ থাকবে। তবে খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত মিল কারখানা, কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ এবং ওষুধ, অক্সিজেন ও কোভিড-19 প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প কারখানার কার্যক্রম কঠোর বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। লকডাউনে চলবে না বাস, ট্রেন, লঞ্চ ও অভ্যন্তরীণ ফ্লাইট। এছাড়াও বন্ধ থাকবে শপিং মল, মার্কেট সহ সব ধরনের দোকানপাট। লকডাউন কার্যকরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিরো টলারেন্সে থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। আদালত এবং আপনার গার্মেন্টস ফ্যাক্টরি ও রপ্তানি সবগুলো বন্ধ থাকবে। এটা এ পর্যন্ত যতগুলো হচ্ছে সর্বাত্মক কঠোর আপনার বিধিনিষেধ হয়ে যাচ্ছে। এদিকে আবারও লকডাউন শুরুর আগে আজই ঢাকা ছাড়ছেন অনেকে। সকাল থেকে রাজধানীর গাবতলী, মহাখালী সহ অন্যান্য টার্মিনালগুলোই দেখা যায় ঘরমুখীদের ভিড়। নিষেধাজ্ঞা অমান্য করে সব আসনেই যাত্রী নিয়ে চলছে দূরপাল্লার বাস। ট্রেনে ভিড় থাকলেও লঞ্চে যাত্রীর চাপ একদমই কম। ঈদের পরদিন হলেও রাজধানীর গাবতলী বাস টার্মিনালের অবস্থা জমজমাট। প্রত্যেক কাউন্টারেই ভিড় করেছেন দেশের উত্তর ও দক্ষিণ বঙ্গমুখী যাত্রীরা। যেসব মৌসুমী ব্যবসায়ী ঈদের আগে ঢাকায় এসেছিলেন তারাও ফিরছেন বাড়িতে। আজকে না গেলে তো কালকে যাইতে পারবো না, কষ্ট হবে, সেই জন্য যাচ্ছে। ঈদের আগে তো জাম ছিল, বাচ্চা নিয়ে যাইতে পারি। ঈদের পরে যাইতেছি, মনে করেন একটু রাস্তাঘাট জাম কম থাকবে। সরকারি নির্দেশনা অনুযায়ী বেশিরভাগ দূরপাল্লার বাসই এক আসন ফাঁকা রেখে চলছে। তবে বেশ কিছু বাসেই মানা হয়নি এই নির্দেশনা। 60 ভাগ বাড়তি ভাড়া নিয়েও পাশাপাশি আসনে বসানো হয়েছে যাত্রী। ভিড়ের কারণে লোকাল গাড়ি তো এই জন্য একটু আমরা একটু এভাবে দিচ্ছি। না স্বাস্থ্যবিধি মানা হচ্ছে, এখন কোম্পানি দিচ্ছে, এখন ভিড়ের কারণে এই জন্য দিচ্ছে। মহাসড়কে যানজট না থাকায় সময় মতোই ছেড়ে যাচ্ছে বাস। কাউন্টারেও টিকিটের ঘাটতি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনা বা লকডাউনের কারণে যেভাবে আশা করছিলাম সেরকম কিছু না, মোটামুটি। কালকে থেকে আবার কঠোর লকডাউনে সরকার অলরেডি প্রজ্ঞাপন জারি করছে এবং ডিক্লার দিয়ে দিছে, যার কারণের জন্য এবার মানুষ ওই দিকটা আসছেও কম, যাচ্ছেও কম। এদিকে ঈদের ছুটি কাটিয়ে অনেকেই ফিরছেন রাজধানীতে। তবে সড়ক, রেল ও নৌপথে ঢাকামুখী যাত্রীর চাপ খুবই কম। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, আগামীকাল থেকেই শুরু হচ্ছে কঠোর লকডাউন, যেটি জনপ্রশাসন মন্ত্রী সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন এটি আরো কঠোরভাবে পালন করা হবে। সেক্ষেত্রে রাজধানী ছাড়া মানুষের চাপ কেমন দেখছেন এই মুহূর্তে, এবং সেই সাথে ঈদের ছুটি কাটিয়ে যারা রাজধানীতে ফিরছেন তাদের ভিড়ই বা কেমন দেখছেন আপনি?
সচরাচর যেটি হয় যে ঈদের পরে আসলে ঢাকামুখী মানুষের চাপ বাড়ে, কিন্তু এবারই আমরা প্রথম লক্ষ্য করছি যে মানুষ আসলে ঢাকাতে যতটা না আসছে তার থেকে বেশি ঈদের পরের দিনও ঢাকা ছেড়ে যাচ্ছে। যেহেতু কঠোর লকডাউন আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, বেসরকারি অফিস আদালত থেকে শুরু করে সরকারি অফিস এবং অন্যান্য লকডাউনে যেরকম শিল্প কারখানাগুলো খোলা ছিল, এবার শিল্প কারখানাও বন্ধ রাখা হবে, অর্থাৎ একেবারে যতটা কঠোর করা যায় সরকারের পক্ষ থেকে সেই নির্দেশনা আছে। সুতরাং সেই হিসেবে রাজধানীতে আসলে খুব বেশি মানুষের বাইরে বের হওয়ার সুযোগ নেই। যেহেতু সুযোগ নেই, সুতরাং ঢাকা শহরে যারা বসবাস করছিলেন এই যাবৎকাল পর্যন্ত, তারা আসলে ঈদের আগেও অনেকে ঢাকা ছেড়ে গেছেন এবং আজকেও অনেকে চাচ্ছেন। শেষ মুহূর্তেও আমি দেখতে পাচ্ছি যে ঢাকার যে গাবতলী যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্ট থেকে মানুষ আসলে ঢাকা ছেড়ে যাচ্ছেন। আগামী 14 দিন আসলে ঘরেই যেহেতু বসে থাকতে হবে, সুতরাং ঢাকাতে থেকে তাদের কোনো কাজ নেই। তবে যারা জরুরি পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন, যারা ইতিমধ্যে গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছিলেন, তারা কিন্তু আজকে ঢাকাতে ফিরছেন। আমি সকালে আমিনবাজার যে ব্রিজ রয়েছে বা এই পাশে যে জায়গাগুলো রয়েছে, বিভিন্ন যানবাহনে করে কিন্তু তারা আসছেন। লোকাল গাড়িতে যেরকম আসছেন, অন্যান্য যে পরিবহনের যে গাড়িগুলো রয়েছে সেগুলোতে তারা আসছেন। পিছনে যে চিত্রগুলো দেখতে পাচ্ছি যে বিশেষ করে ঢাকার আশেপাশের যে সকল জেলার মানুষজন রয়েছে তারা ঢাকাতে ফিরছেন। এছাড়া অনেকেই আছেন যে এই যারা সাভার মানিকগঞ্জেও যারা রয়েছেন, তারা আবার অনেকেই যে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাতেও যাচ্ছেন। সুতরাং অনেকে আবার ঢাকার ভিতর যে রাস্তাটা সেটি আসলে বাইপাস করার হিসেবেও অনেকে কিন্তু যাচ্ছেন। মূলত বলা যায় যে ঢাকার বাইরের যে যাত্রী যারা গ্রামে ফিরছেন, মূলত এই সংখ্যাটি বেশি। ঢাকাতে আসছেন এই সংখ্যাটি কম। এছাড়া যে গাড়িগুলো এখানে এসে থামছেন, যাত্রী নামাচ্ছেন, সেই গাড়িগুলোর যাত্রীদেরও আমি লক্ষ্য করেছি, সেখানে খুব বেশি যে যাত্রী রয়েছে সেরকমটি আমরা আসলে দেখতে পাচ্ছি না। মিজাজুর রহমান জানাচ্ছিলেন গাবতলী থেকে। আগামীকাল থেকে লকডাউন থাকায় ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এতে পাটুরিয়া, দৌলতদিয়া ও শিমুলিয়া বাংলাবাজার নৌ রুটে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে। সকাল থেকেই দক্ষিণাঞ্চল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বাড়তে থাকে। বেশিরভাগ যাত্রী স্বাস্থ্যবিধি না মেনেই ফেরিতে পার হচ্ছেন। ঘাট এলাকায় প্রায় 3 কিলোমিটার জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। পাটুরিয়া, দৌলতদিয়া নৌ রুটে ছোট বড় 15টি ফেরি চলাচল করছে। এদিকে শিমুলিয়া বাংলাবাজার রুটে উভয়মুখী যাত্রীদের চাপ রয়েছে। এই রুটে 19টি ফেরি চলাচল করায় ঘাট এলাকায় যানজট কিছুটা কম। এদিকে লকডাউন সামনে রেখে সড়ক পথেও বাড়ি ফিরছে মানুষ। সকাল থেকে গাজীপুরের ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাড়ি ফেরা মানুষের চাপ দেখা যায়। এবার ফেরিঘাট পরিস্থিতি নিয়ে জানাতে রাজবাড়ী থেকে যোগ দিয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম, যেমনটি আমরা খবর পাচ্ছি যে রাজধানীতে প্রবেশের চেয়ে রাজধানীর বাইরে যাওয়া মানুষের ভিড় এই মুহূর্তে বেশি দেখা যাচ্ছে। আপনি তো ফেরিঘাটে আছেন, সেখানকার কি পরিস্থিতি দেখছেন? দেখুন, ফেরিঘাট এলাকাতে সকাল থেকে যেটা দেখতে পেয়েছি, রাজধানীর ঢাকাতে যেমন মানুষ প্রবেশ করছে, ঠিক রাজধানী ঢাকা থেকেও কিন্তু দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলায় মানুষ প্রবেশ করছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে ফেরিঘাট এলাকাতে যাত্রী এবং যানবাহনের চাপটা বৃদ্ধি পেয়েছে। ঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের 3 কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন, পণ্য এবং ব্যক্তিগত যানবাহনের সিরিয়াল রয়েছে। সময় যত যাচ্ছে এইসব যানবাহন এবং যাত্রীর চাপটাও বাড়ছে। তবে এই দৌলতদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে যতগুলো ফেরি ছেড়ে গিয়েছে, প্রত্যেকটা ফেরিতেই আমরা দেখতে পেয়েছি যে উপচে পড়া ভিড় নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের মাঝে কিন্তু স্বাস্থ্যবিধি মানার প্রবণতা একেবারেই নেই। অর্থাৎ অনেকের মুখেই কিন্তু আমরা দেখতে পাই মাস্ক, একজনের গায়ের সঙ্গে আরেকজনের গা ঘেঁষাঘেঁষি করেই কিন্তু তারা এই পদ্মা পাড়ি দিচ্ছে। অপরদিকে আমরা দেখতে পেয়েছি যে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যে ফেরিগুলো দৌলতদিয়া ঘাটে আসছে, সেই ফেরিগুলোতেও কিন্তু একই অবস্থা। অর্থাৎ রাজধানী ঢাকায় মানুষ যেভাবে যাচ্ছে, আবার রাজধানী ঢাকা থেকেও দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বিভিন্ন জেলায় মানুষ প্রবেশ করছে। তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে ঈদের আগে মূলত তারা গ্রামের বাড়িতে ফিরতে পারেননি, যে কারণে আগামীকাল থেকে যেহেতু আবার লকডাউন শুরু, সে কারণে তারা তাদের পরিবার পরিজন নিয়ে গ্রামের বাড়িতে ছুটছেন। আর যারা দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে রাজধানী ঢাকায় প্রবেশ করছে তাদের সঙ্গে কথা বলেছি,
তারা যেটা বলছেন যে তাদের কর্মস্থল থেকে ফোন দেওয়া হয়েছিল, যেহেতু লকডাউনের মধ্যেও তাদের কর্মস্থল খোলা থাকবে সে কারণেই মূলত তারা যাচ্ছে। আবার অনেকেই বলছে যদি লকডাউনের মধ্যে অফিসে থেকে যোগদান করতে বলে সেক্ষেত্রে তারা তখন আর কাজে যোগদান করতে পারবে না, সে কারণেই তারা ঈদের পরের দিনই রাজধানী ঢাকায় রওনা দিচ্ছে। তবে তারা কিন্তু কেউ স্বাস্থ্যবিধি মেনে কিন্তু যাতায়াত করতে পারছে না। আমরা দেখতে পেয়েছি যে যাত্রীবাহী পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনগুলোতে একটা সিটে একজনের আসন সংখ্যা থাকলেও কিন্তু দুজন করে যাতায়াত করছে। আর এই রুটে ছোট বড় মিলে মোট 15টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করা হচ্ছে। সবকিছু মিলিয়ে বলা যায় এখনো কিন্তু এই দৌলতদিয়া প্রান্তে যাত্রী এবং যানবাহনের চাপ রয়েছে। শামীম রেজা, আপনাকে ধন্যবাদ। ঈদের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন জেলায় চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ। সকাল থেকে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন সড়ক ও অলিগলিতে। ঈদের দ্বিতীয় দিন যারা পশু কোরবানি দিচ্ছেন সেসব বর্জ্য নির্দিষ্ট সময়ের মধ্যে অপসারণ করার আশা সংশ্লিষ্টদের। চট্টগ্রামে ঈদের দ্বিতীয় দিনেও সকাল থেকে পশুর বর্জ্য অপসারণের কাজ করছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ। তবে প্রতিশ্রুতি অনুযায়ী ঈদের দিনই পরিষ্কার করা হয়েছে শহরের বেশিরভাগ সড়ক। এরপরও অলিতে গলিতে কোথাও ময়লা পড়ে থাকলে কন্ট্রোল রুমে জানানোর অনুরোধ জানিয়েছে সিটি কর্পোরেশন। আমি যে এলাকাটা ডিটি দিয়ে আমাদের দিছে, আমার এলাকার ডিটি আমি ইনশাল্লাহ 95% ক্লিয়ার করছি। 5%-এর জন্য এখন সকাল 6টায় আবার আসি ইনশাল্লাহ আমি সব আজকে 100% ক্লিয়ার দিয়ে দিব। রাজশাহী সিটি কর্পোরেশনে কোরবানির বর্জ্য অপসারণের কাজ করছে প্রায় 1400 কর্মী। ঈদের দিন থেকে প্রায় 1000 মেট্রিক টন বর্জ্য সরানো হয়েছে। আজও চলছে কাজ। সিলেটেও ঈদের দিনই বেশিরভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। আজ অনেকে কোরবানি দিলেও সেগুলো দ্রুত অপসারণের আশ্বাস কর্পোরেশনের। মাংসর গন্ধ, দুর্গন্ধ একটু টুকটাক এইগুলো আসলে ধরাও যায় না। যেগুলো পড়েছিল সেগুলো সব উঠিয়ে নিয়ে গেছে এবং পরিষ্কার পর্যন্ত করে দিয়ে গেছে। ব্লিচিং পাউডারও যে ছিটিয়ে দিয়ে গেছে। এবার পশু কোরবানি কম হয়েছে দাবি করে বরিশাল সিটি কর্পোরেশন বলছে ঈদের দিন রাত 9টার মধ্যে পরিষ্কার করা হয়েছে নগরের সড়ক অলিগলি। তদারকিতে ছিল 10টি মনিটরিং টিম। প্রত্যেকটা রাস্তায় যেভাবে ব্লিচিং পাউডার এবং অন্যান্য জিনিস তারা সরবরাহ করেছে তাতে তাদের উদ্যোগও ভালো ছিল, সাধারণ মানুষও তাতে রেসপন্স করেছে। এবার অনেক তাড়াতাড়ি পরিচ্ছন্নতা খুব তাড়াতাড়ি হয়েছে। আজকের মধ্যে কাজ শেষ করতে রংপুর, ফেনী সহ বেশিরভাগ জেলাতেই চলছে কাজ। পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে বর্জ্য অপসারণের তাগিদ সংশ্লিষ্টদের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছেন সমগ্র বাংলাদেশ। একটা বিরতির পর ফিরছি। ঈদের দ্বিতীয় দিনেও সারা দেশ থেকে কাঁচা চামড়া পৌঁছাচ্ছে সাভারের চামড়া শিল্পনগরীতে। ট্যানারি পরিদর্শনে গিয়ে শিল্প সচিব জানান এখন পর্যন্ত সঠিকভাবে চামড়া সংগ্রহ চলছে। এদিকে এবারও ভালো দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। ঈদের দিন সন্ধ্যায় 9টি ট্রাকে 2450টি চামড়া নিয়ে রাজধানীর পোস্তা এলাকার আড়তদার হাজি আমানুল্লাহর কাছে যান মুন্সিগঞ্জের ব্যবসায়ী শেখ আরমান। আড়তে সব চামড়া নেওয়ার কথা থাকলেও সকালের দিকে ফেরত দেওয়া হয়। এতে নষ্ট হয়ে যায় 750 চামড়া। পরে সাভারের ট্যানারিতে নিয়ে অর্ধেকেরও কম দামে বিক্রি করতে হয় বাকিগুলো। আমার 20 লাখ করে শেষ, একেবারে আমি শেষ হয়ে গেছি। আমার তো আমরা 750 ফলাই দিছি, আর এই বাকি দুগা বাড়াইছে, এই দুগা 250 টাকা করে বিক্রি। তবে রাতের মধ্যেই যারা সাভারে চামড়া নিয়ে গেছেন তাদের সমস্যায় পড়তে হয়নি বলে জানান ট্যানারির মালিকেরা। কোরবানির চামড়াটা আমরা কিনে চামড়াটা মনে করেন কোরবানির সময় আপনার 50% চামড়া হয়, এবং 50% চামড়া হয়, আর 12 মাসে বাকি 50% চামড়া হয়। কোটি কয়েক লোকের সমস্যা হইতে পারে, সেটা হইলো চামড়া নিয়ে ঘুরাঘুরি করছে, পরে দাম পড়ে গেছে, চামড়াও নষ্ট হয়েছে। যে সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয় আপনার আগে থেকে ব্যবস্থা গ্রহণের কারণে আপনার চামড়া সংরক্ষণ এবং লবণ দেওয়ার কাজে আপনার কোনো ঘাটতি ছিল না। এবার যথেষ্ট পরিমাণ লবণ মজুদ ছিল। এদিকে বৃহস্পতিবার সকালে একটি প্রতিনিধি দল নিয়ে সাভারের শিল্পনগরীতে গিয়ে চামড়া সংগ্রহের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন শিল্প সচিব। ফিল্ড লেভেল থেকে এই পর্যন্ত যেখানে ট্যানারি প্রসেস করছে সেইখানে সঠিকভাবে প্রসেসিংটা হচ্ছে কিনা এবং সময় মতো হচ্ছে কিনা, এই দুটো জিনিস আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা খুব হ্যাপি যে চামড়া নিয়ে যে ধরনের কথাবার্তা অতীতে হয়েছে সে ধরনের কোনো কথাবার্তা আমাদের কাছে হয়নি। এবছর 80 লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য ট্যানারি ব্যবসায়ীদের। কাঁচা চামড়ার জন্য পর্যাপ্ত লবণ থাকলেও শ্রমিক সংকটে বাড়তি খরচ হচ্ছে বলে দাবি তাদের। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার।
সরকার পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিলেও এবারও তা মানা হয়নি কোথাও। মৌসুমী ব্যবসায়ীরা কম দামে সংগ্রহ করলেও তা নিতে অনীহা দেখা গেছে আড়তদারদের মধ্যে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চামড়া পাচারের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। যশোরের কোরবানি পশুর চামড়া সংগ্রহে তেমন আগ্রহ নেই মৌসুমী ব্যবসায়ীদের। দাম কম থাকায় আগ্রহ কমেছে মাদ্রাসাগুলোরও। এতে অনেক চামড়া অবিকৃত থেকে গেছে। বিক্রি না হলে মাটিতে পুঁতে ফেলার কথা জানিয়েছেন কোরবানিদাতারা। কেউ কিনতে আসে বিক্রি করবো না, অথবা মাদ্রাসা কেউ আসলে তাকে দিয়ে দিতে হবে, অথবা যদি কেউই না আসে তাহলে ফালাই দিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। রাজশাহীতে অনেকেই মাদ্রাসায় দান করেছেন পশুর চামড়া। এসব চামড়া আড়তে বিক্রির জন্য নেওয়া হলেও তেমন আগ্রহ নেই আড়তদারদের। মূলধন সংকটে চামড়া সংগ্রহ করতে পারছেন না তারা। আগের কোনো টাকা কোম্পানিরা দেয়নি, কেউ বলছে 30% দিয়ে মাপ চাইছে, তাও টাকা দেয় না। বর্তমান এত নিঃস্ব হয়ে পড়েছি যে মানুষের কাছে ধার করেও মাল কিনতে পারি না আমরা। নাটোরের চামড়া বাজারেও দাম কম। বড় গরুর 500 থেকে 700 আর ছোট গরুর চামড়া 50 থেকে 300 টাকায় কিনছেন আড়তদাররা। খুলনায় স্থায়ী দোকান না থাকায় রাস্তায় চামড়া কিনছেন ব্যবসায়ীরা। তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ী ও মাদ্রাসাগুলোর। এই অবস্থায় ভারতে পাচারের আশঙ্কা করছেন অনেকে। মূল্য যেমন আমরা পাচ্ছি না, তেমনি আমরা আগ্রহ হারিয়ে ফেলছি। এরপরে কি করব, পরবর্তীতে আমরা যে এই চামড়া কালেকশন করবো কিনা এরকম আমরা একটা আশঙ্কার ভিতরে আসছি। ইন্ডিয়ার এইদিকে দালালদের মাধ্যমে এদিক ওদিক পাচার হয়ে যাবে। তবে বগুড়ার বাজার কিছুটা ভালো। বড় গরুর চামড়া বিক্রি হচ্ছে 800 টাকা আর খাসির চামড়া 700 টাকায়। তবে গাভী ও বকরির চামড়া কিনছেন না কেউ। এছাড়া লক্ষ্মীপুর, বেনাপোল সহ বিভিন্ন জেলায় চামড়ার দাম নিয়ে হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। এছাড়া বিপুল সংখ্যক চামড়া জমা হওয়ায় বিপাকে পড়েছেন এতিমখানা ও মাদ্রাসা কর্তৃপক্ষ। আবু নোমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বগুড়া, দিনাজপুর সহ বিভিন্ন জেলায় আড়তে ছাগলের চামড়া বিক্রি করতে না পারায় রাস্তায় ফেলে দিয়েছেন খুচরা বিক্রেতারা। বগুড়ার বাদুরতলা সহ শহরের বিভিন্ন পয়েন্টে সকালে পড়ে থাকতে দেখা গেছে ছাগলের চামড়া। প্রায় 10,000 ছাগলের চামড়া রাস্তা থেকে সরিয়েছেন পৌরসভার কর্মীরা। খুচরা বিক্রেতারা বলছেন, কেনা দামেও আড়তদাররা এসব চামড়া কিনতে চাইছেন না, বাধ্য হয়ে ফেলে দিচ্ছেন তারা। দিনাজপুরেও বিক্রি করতে না পারায় রাস্তায় ফেলে দেওয়া হয়েছে ছাগলের চামড়া। এসব চামড়ার পচা গন্ধে রাস্তায় চলাচল কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। আড়তদারদের দাবি, বাজারে ছাগলের চামড়ার চাহিদা না থাকায় কিনছেন না তারা। কোরবানির পশুর চামড়া নষ্ট হওয়া বন্ধে ব্যতিক্রমে উদ্যোগ নিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। চামড়া ন্যায্য দামে বিক্রি করতে না পারলে কিনে নেয়া এবং নিজ খরচে সংরক্ষণের ব্যবস্থা করেছে নগর কর্তৃপক্ষ। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। সিলেট নগরীতে কোরবানিকে ঘিরে পশুর চামড়া পাওয়া যায় প্রায় 50,000। তবে ঢাকার ব্যবসায়ীদের কারণে সিলেটেও সিন্ডিকেট হওয়ায় ক্ষতিগ্রস্ত হতো ক্ষুদ্র ও মৌসুমী ব্যবসায়ীরা। গত কয়েক বছরে হাজার হাজার চামড়া ফেলে দিয়েছে তারা। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি নষ্ট হয়েছে জাতীয় সম্পদটি। এবছরও প্রান্তিক বিক্রেতারা চামড়া নিয়ে দাম পাচ্ছেন না বললেও পাইকারি ক্রেতারা বলছেন ন্যায্য মূল্যেই চামড়া ক্রয় বিক্রয় করা হচ্ছে। কোম্পানি পয়সা দিচ্ছে না, এই ব্যবসায়ী দেখা যায় হুদা আইছে। হুদা চামড়ার কত লইব, 100, 150, 200। গত বছর 100 টাকা, 150 টাকা, 50 টাকা চামড়া রয়েছে। এই বছর 200 নিচে চামড়া বিকতেছে না, 200, 300, 400। এদিকে চামড়ার এই সিন্ডিকেট ভাঙতে এবং চামড়া নষ্ট হওয়া থেকে বাঁচাতে প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে সিসিক। নগরীর যত্রতত্র চামড়ার হাট বসতে না দিয়ে পাড়াইর চক এলাকায় অস্থায়ী চামড়া কেনা বেচার ব্যবস্থা করেছে। পাশাপাশি কেউ বিক্রি করতে না পারলে তা কিনবে সিটি কর্পোরেশন। আর চামড়াগুলো নিজ খরচে সংরক্ষণ করছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। যদি কেউ বিক্রি করতে না পারে, চামড়া থেকে যায়, সেক্ষেত্রেও সিলেট সিটি কর্পোরেশন আগায় আসবে এবং চামড়া প্রসেসিং করার জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে রয়েছে। চামড়া ব্যবসায়ীরা বলছেন, সিটি কর্পোরেশনের এই উদ্যোগে জাতীয় সম্পদ চামড়া রক্ষার পাশাপাশি আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে প্রান্তিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা। জাতীয় সম্পদ রক্ষার জন্য একটি যে উদ্যোগ নিয়েছেন, সেজন্য আমি ব্যবসায়ী হিসাবে বা এই দেশের একজন নাগরিক হিসাবে অন্যকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমবারের মতো এমন উদ্যোগে ব্যাপক সাড়া পাচ্ছে সিটি কর্পোরেশন। ভবিষ্যতে ব্যাপকভাবে পদক্ষেপ গ্রহণ করলে বাঁচবে জাতীয় সম্পদ চামড়া আর পরিচ্ছন্ন থাকবে সিলেট নগরী। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,
সিলেট। একটা বিরতি নিচ্ছে, আর বিরতির পর আরো যা থাকছে। করোনার কারণে টানা 4 ঈদে বন্ধ সিলেটের পর্যটন কেন্দ্র। দুর্ভোগে হাওড় অঞ্চলের অন্তত 1,500 মাঝি। করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রাজশাহী, ফরিদপুর সহ 15 জেলায় আরও 129 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 77 জন ও উপসর্গে 52 জন মারা গেছেন। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে যে কোনো বয়সের রোগীদের মৃত্যু হচ্ছে বলছেন চিকিৎসকরা। রাজশাহী মেডিকেলে কমছে না মৃত্যুর হার। গত 24 ঘন্টায় এই হাসপাতালে মারা গেছেন আরও 22 জন। এর মধ্যে করোনায় 7 জন আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 15 জনের। চিকিৎসকরা বলছেন কোনোভাবেই কমানো যাচ্ছে না মৃত্যু, যা ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। আমাদের রোগী কমলেও দেখা যাচ্ছে আমরা আসলে মৃত্যুটা আমরা আসলে ওইভাবে কমাইতে পারছি না। বাট আমরা চেষ্টা করছি আন্তরিকভাবে। তবে আমরা মৃত্যুর যে কারণগুলো সেটা কিন্তু খুব আমরা যাচাই বাছাই করছি, কি কারণে মারা গেল। তো দেখলাম যে আসলে আসছে দেরি করে, এবং সবাই কিন্তু বেশিরভাগই গ্রামেরা। এদিকে করোনার নতুন হটস্পট হয়ে উঠেছে ফরিদপুর জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে। গত 24 ঘন্টায় মারা যাওয়া 19 জনের মধ্যে করোনায় আক্রান্ত ছিলেন 11 জন। বাকিরা মারা গেছেন উপসর্গ নিয়ে। জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চলতি মাসের 22 দিনেই মারা গেছেন 244 জন। রোগীদের শারীরিক অবস্থাই খুব খারাপ নিয়ে আসছে, যারা হলো যে চিকিৎসার সময় পাওয়া খুব কষ্ট হচ্ছে, মারা যাচ্ছে। কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত 14 জনের মধ্যে করোনায় 10 জনের মৃত্যু হয়েছে। করোনার ডেল্টা ধরনের কারণে যে কোনো বয়সী রোগীর মৃত্যু হচ্ছে বলছেন চিকিৎসকরা। যাদের প্রিভিয়াস কোনো বড় কোনো অসুখ বিসুখ নেই, তারাও কিন্তু আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সুতরাং এটা আমাদের সতর্ক হতে হবে যে আমি বয়স কম, আমার আর কোনো রোগ নেই, মানে আমি যে নিরাপদ তা কিন্তু না। বরিশাল শেরেবাংলা মেডিকেলে 10 জন মারা গেছেন, যাদের 6 জন উপসর্গে ও 4 জন করোনায় আক্রান্ত ছিলেন। আর খুলনায় মৃত্যু হয়েছে 13 জনের, যাদের 12 জনই করোনা পজিটিভ। বগুড়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে 10 জন, আর ময়মনসিংহে 9 জনের মধ্যে 6 জন মারা গেছেন উপসর্গে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সিলেটে 4, চট্টগ্রামে 2, ঠাকুরগাঁয়ে 6 ও কুমিল্লায় 9 জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় 5 জন, সাতক্ষীরায় 3 জন ও বাগেরহাটে 4 জনের মৃত্যু হয়েছে। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের অক্সিজেন ঘাটতি পূরণে 2টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়েছে। তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মমতা হেনা লাভলি এমপি এই অক্সিজেন কনসেন্ট্রেটর উপহার দেন। সকালে যন্ত্র দুটি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন তিনি। বলেন, অনেক সময় সেন্ট্রাল অক্সিজেনের বিপর্যয় হলে এই যন্ত্রটি নিজে অক্সিজেন উৎপন্ন করে রোগীদের সাহায্য করবে। করোনায় অক্সিজেনের অভাবে কোনো রোগী যাতে মারা না যান, তাই এমন উদ্যোগ বলে জানান তিনি। আগামীতে এই সাহায্য অব্যাহত থাকবে বলেও জানান তিনি। শনিবার বিকালে দেশে আসছে অক্সফোর্ডের 2,45,000 ডোজ করোনার টিকা। দ্বিতীয় ডোজে বাদ পড়া ব্যক্তিরা এই টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জাপানের টিকা কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশ এই টিকা পাচ্ছে বলেও জানান তিনি। একই সুবিধার আওতায় আগামী সপ্তাহে অক্সফোর্ডের আরও 26,45,000 টিকা পাবে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে ফেব্রুয়ারিতে দেশে গণটিকা শুরুর পর প্রথম ডোজ পেয়েছেন 58 লাখ মানুষ। টিকার ঘাটতিতে দ্বিতীয় ডোজ পাননি 14 লাখ প্রথম টিকা গ্রহণকারী। মুনিয়ার আত্মহত্যা প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। 19 জুলাই মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশ এই প্রতিবেদন জমা দেয়। পরে মুখ্য মহানগর হাকিম এ মামলার শুনানির জন্য 29 জুলাই দিন ধার্য করেন। গত 26 এপ্রিল সন্ধ্যায় গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় ওই দিনই দিবাগত রাতে আত্মহত্যায় প্ররোচনার মামলাটি করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান। পরে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দেয় আদালত। ঈদের ছুটিতেও থেমে নেই মাদকের চালান। গরুর গাড়িতে করে মাদক বহনের সময় ধরা পড়ল গোয়েন্দা পুলিশের জালে।
গ্রেপ্তার হলো 2 জন। ডিবি জানিয়েছে, কোরবানির ঈদে গরুর গাড়ি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির বাইরে থাকায় এটিকে মাদকের বাহন হিসাবে ব্যবহার করেছে ব্যবসায়ীরা। ঈদের পরদিন সকালে ঢাকা অনেকটাই ফাঁকা। এ সুযোগে হাটে গরু পরিবহনে ব্যবহৃত পিকআপে মাদক আসছিল ঢাকায়। এমন তথ্যে গোয়েন্দা গুলশান বিভাগ অবস্থান নিল রাজধানীর হেয়ার রোডে। কয়েক ঘন্টা পর দেখা মিলল সেই পিকআপের। গাড়ি দিয়ে আগেই রাস্তা ব্যারিকেড দেয়া হয়, দাঁড়াতে বলা হয় পিকআপকে। দেখে বোঝা যাচ্ছে কোরবানির গরু বহন হয়েছে এটিতে। জিজ্ঞাসাবাদে প্রথমে মিলছিল না মাদক, এক পর্যায়ে চালক স্বীকার করে নিল মাদকের কথা। গাড়ির পেছনে নম্বর প্লেট, সেটিতে বিশেষ তালা। তালা খুলতেই বের হলো বিশেষ চেম্বার। পুরো পিকআপ জুড়েই এই চেম্বারের পরিধি। এটি আবার 2 ভাগে বিভক্ত। প্রথম চেম্বার থেকে বের হলো কিছু গাঁজার প্যাকেট, এরপর দ্বিতীয় চেম্বার। এটিতে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে গাঁজার প্যাকেট। দড়ি টানতেই একে একে বের হতে শুরু করলো গাঁজা। এখানেই শেষ নয়, সিটের পেছনে বিশেষভাবেও রাখা হয়েছে আরো কিছু প্যাকেট। গরু টিপ টিপ মারছি, গরু বানাইছি কুমিল্লা। এক লোকে বানাই দিলে পরে আমরা বউ যাচ্ছে আমাকে লইয়া যায়, নিলে থেকে রাখতে আমাকে মাল বাজার দেয়। আমরা সকালবেলা নিয়ে আসি, মাল দিতে বগুড়া। গোয়েন্দারা জানাচ্ছে, পাচারকারীরা গরু বহন করে হাটে পৌঁছে দিয়ে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান গাড়িতে করে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছিল। গাঁজাগুলো ভারত থেকে দেশে ঢুকেছে। যাত্রীবাহী বাস অথবা অন্যান্য পরিবহনকে স্মুথলি চলে যাওয়ার জন্য ব্যবস্থা করে থাকবে, তারা খুব একটা সন্দেহ করবে না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা গরুর বহনকারী ট্রাকে করে যেখানে খড়, কোটা, কাঠ ইত্যাদি ছিল, তার নিচে বিশেষ কায়দায় প্রায় 50 কেজি গাঁজা, যার মূল্য কয়েক লক্ষ টাকা। মাদকের চালানটি বগুড়া যাদের কাছে যাচ্ছিল এবং ব্রাহ্মণবাড়িয়ায় যাদের কাছ থেকে কেনা হয়েছে তাদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর কারণে টানা 4 ঈদে লকডাউন থাকায় সিলেটের পর্যটন ব্যবসায় ধস নেমেছে। অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন এলাকার নৌকা চালকরা। পর্যটকের অভাবে চরম অর্থ কষ্টে দিন কাটাচ্ছে জাফলং, রাতারগুল, বিছানাকান্দি এবং ভোলাগঞ্জের প্রায় 1,500 মাঝি। সিলেটের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি পর্যটন শিল্প। তবে করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে দীর্ঘদিন ধরেই বন্ধ সেখানকার পর্যটন কেন্দ্রগুলো। ব্যবসায়ীদের দাবি, সিলেটের পর্যটন খাতে প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় 3 কোটি টাকা। করোনা মহামারীর কারণে টানা 4টি ঈদে পর্যটক যেতে পারছে না জাফলং, রাতারগুল, বিছনাকান্দি, সারিঘাট, ভোলাগঞ্জ সহ জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে। ফলে আয় রোজগার ছাড়া দুর্বিষহ জীবন যাপন করছে অন্তত 1,500 মাঝি পরিবার। গত ঈদও আপনার মনে হয় লকডাউন ছিল, এখনো লকডাউন। আমাদের 3 ঘাটে মিলিয়ে মনে হয় আপনার নৌকা আছে 300 প্রায় নৌকা আছে। সব ফ্যামিলিতে হচ্ছে প্রায় মানে এই নৌকার উপরে নির্ভর করে। দীর্ঘদিন ধরে পানিতে ডুবিয়ে রাখায় নষ্ট হচ্ছে অনেকের একমাত্র সম্বল নৌকা। অর্থের অভাবে সেগুলোর সংস্কারও করা যাচ্ছে না। আমরা যে নৌকাটা খাম করাইতাম, নৌকাটা যে ফসিয়া গেছে 2 বছর থেকে, নৌকাটা গাটো ফালাইল। ওই যে এলা টেকা পয়সা নাই, আমরা এটা খাম করাইতাম কিতা দিয়া, এলাও খাম না করাইয়াও নৌকা গাটো ফালাই রাখি দিছি। ব্যবসায়ী নেতারা বলছেন, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন এ ধরনের নিম্ন আয়ের পেশাজীবীরা। তাদের বাঁচাতে সরকারের কাছে এককালীন অনুদান চেয়েছেন তারা। অনেকগুলো মানুষ আসলে মানুষ সম্পৃক্ত, এদেরকে আসলে সিলেট চেম্বারের পক্ষ থেকে সাহায্য করাটা বেশ দুষ্কর। এরাও কিন্তু আসলে ব্যবসায়ী, যারা নৌকা পরিচালনা করেন তারাও কিন্তু ব্যবসায়ী। তাদের জন্য আলাদা করে থোক বরাদ্দ করে এইসব মানুষগুলোকে যেন অনুদান প্রদান করা হয়। সিলেটের পর্যটন খাতের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে এ শিল্পের সাথে যুক্ত নিম্ন আয়ের পেশাজীবীদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পর্যটন সংশ্লিষ্টদের। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর যা থাকছে। করোনা সংক্রমণ বন্ধে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকলেও ঈদে ঘুরতে বিভিন্ন খোলা জায়গায় ভিড় করছেন মানুষ। কোনো কোনো ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই যে বিভিন্ন খোলা
স্থানগুলো, বিশেষ করে পর্যটন কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে মানুষ ভিড় করছেন ঈদের এই সময়টাতে, কোন কোন জায়গায় আসলে এই ভিড়টা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? আমি এখন আছি পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এবং আমার পেছনে যেই বিস্তীর্ণ এলাকা, এটি কিন্তু হাজার হাজার মানুষ এই পতেঙ্গা সৈকতের দিকে আসছে, কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে একটি কঠোর অবস্থান আজকে আমরা লক্ষ্য করছি। অর্থাৎ এখানে যারা আসছেন তাদের সকলকেই কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং ইতোমধ্যে আমরা এখানে দেখেছি গত প্রায় 1 ঘন্টায় অন্তত 4 থেকে 5 হাজার মানুষকে এই পুলিশের পক্ষ থেকে এই এলাকাটি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তারা সকলে এসে আসলে অনেকটা বলা যায় যে বিমর্ষ মুখ নিয়েই এখান থেকে চলে যাচ্ছেন। আমরা গত রোজার ঈদেও দেখেছি যে এখানে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছিল, কারণ সে সময়ও এই বিনোদন কেন্দ্রগুলো বন্ধ ছিল, এখন যেরকম বন্ধ ঠিক। তবে এবার কিন্তু পুলিশ আর এখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। আমরা কিছুক্ষণ আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একজন উপকমিশনারের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে যেহেতু করোনা সংক্রমণের যে ঝুঁকি, এই ঝুঁকি এখন অনেকটা বেশি এবং সারা দেশেই এক ধরনের বলা যায় যে করোনা শনাক্তকরণের ক্ষেত্রে খুব বাজে অবস্থা তৈরি হয়েছে, তাই তারা জনস্বার্থ বিবেচনায় এই উদ্যোগটি নিতে বাধ্য হচ্ছেন। যেহেতু অনেকগুলো বিনোদন কেন্দ্র আছে, যে প্রাতিষ্ঠানিক বিনোদন কেন্দ্রগুলো এখন বন্ধ, সেখানে আর এই বিষয়ে এই ধরনের কোনো অভিযানের প্রয়োজন হচ্ছে না। তবে খোলা জায়গা যেগুলো আছে, বিশেষ করে চট্টগ্রাম নগরীতেই পতেঙ্গা সমুদ্র সৈকত, বায়জিদ, লিং রোড, সিআরবি, এছাড়া নেভাল সি বিচ সহ এরকম খোলা জায়গাগুলোতে পুলিশ জনসাধারণকে এই ধরনের জনসমাগম করে যে স্বাস্থ্যবিধি না মানার যে প্রবণতা মানুষের মধ্যে আছে সেটি বন্ধ করার জন্য এই উদ্যোগ নিয়েছে। জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। মুন্সিগঞ্জের গজারিয়ার নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার খাদে পড়ে 2 নারী সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভবের চরের আনারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিল প্রাইভেট কারটি। এ সময় মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠান। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। গাড়ির বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কিশোরগঞ্জের হাওর পাড়ের জেলেরা এখন ব্যস্ত মাছ ধরতে। প্রতি বছরই বর্ষা মৌসুমের এই সময়টাতে অপেক্ষায় থাকেন দরিদ্র জেলেরা। বছরের 6 মাস হাওরের পানি থেকে জীবিকা নির্বাহ করেন তারা। হাওরে এখন থই থই পানি। নিকলির হাওরে ছোট ছোট নৌকায় জাল ফেলছেন জেলেরা। বছরের 6 মাস হাওরের পানিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করাই যেন তাদের চিরাচরিত নিয়ম। ঐতিহ্য টিকিয়ে রাখতে পূর্বপুরুষের পেশা বেছে নিয়েছেন বেশিরভাগ জেলে। আমরা পানি আসার জন্য অপেক্ষা করি, তারপর পানি আসার পর আমরা জাল দিয়া মাছ মারি। পুঁটি মাছ আছে, চিংড়ি আছে, বাইম মাছ আছে, এগুলো নিয়ে আমরা খাওয়া দাওয়া করে বিক্রি করি। হাওড়ে আইসি একই এলাকার 4 জন মাছ মারতে, এখন থেকে পাল্টাছি জাল সন্ধ্যা হয়ে যাবে। হাওরের মিঠা পানিতে 260 প্রজাতির মাছ রয়েছে। কিশোরগঞ্জের হাওর দেশীয় জাতের মাছের খনি, বললেন জেলার এই মৎস্য কর্মকর্তা। যদিও প্রাকৃতিক বৃষ্টি কম, কিন্তু আমাদের ভাষা পানির ফলে যে পানিগুলো যখন চলে আসে, উজানের ঢলের পানিগুলো আসে, তখন কিন্তু দেশীয় প্রজাতির মাছের যে ব্রিডিং আমাদের, বিশেষ করে আমরা ট্যাংরা, পুঁটি, চান্দা, বেলে, এই সমস্ত মাছেরও কিন্তু ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে। কিশোরগঞ্জের 13টি উপজেলার মধ্যে 9টিতে 1470 বর্গ কিলোমিটার হাওর অঞ্চল রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের বংশবৃদ্ধি হচ্ছে না। 3 বছরে সেখানে একটিও শাবকের জন্ম হয়নি। প্রাণী চিকিৎসক ও পার্ক কর্তৃপক্ষ বলছে, বাঘেদের বেশিরভাগ একই পরিবারের হওয়ায় নতুন শাবক জন্ম নিচ্ছে না। একই সাথে অসুস্থ বিকলাঙ্গ বাচ্চা জন্মের আশঙ্কাও বাড়ছে। বঙ্গবন্ধু সাফারি পার্কে রয়েছে 10টি বাঘ। 8 বছর আগে আফ্রিকা থেকে আনা এক জোড়া বাঘের ঘরে এই সময়ের মধ্যে জন্মেছে 7টি শাবক। সবশেষ 2018-তে এক জোড়া শাবক জন্ম নেয়, যার একটি আবার সাদা অ্যালবিনো। এরপর গত 3 বছরে আর একটি শাবকেরও জন্ম হয়নি।
পার্ক কর্তৃপক্ষ বলছে আফ্রিকান সাফারিতে এখন 5টি পুরুষ বাঘ আছে, তারা সবাই একই পরিবারের সদস্য। যে বাঘগুলো আগে ছিল ওই বাঘের বাচ্চাই তো এখন আমার এখন যেহেতু 10টা বাঘ ওই বাঘের বাচ্চা থেকে বাচ্চা, তো ইনব্রিডিং এটা একটা বিষয় হতে পারে, যে কারণে হয়তো ওটা ওইভাবে হচ্ছে না, কনসেপ্ট করছে না, অথবা রেজাল্ট ভালো পাওয়া যাচ্ছে না। প্রাণী চিকিৎসক বলছেন একই পরিবারের সদস্যদের মধ্যে প্রজনন ফল ভালো হয় না, এসব ক্ষেত্রে বিকলাঙ্গ ও অ্যালবিনো শাবক জন্মের ঝুঁকি বেড়ে যায়। প্রতি 2-3 বছর পরপর যদি মেল ফিমেল দুটো করে বিভিন্ন দেশ থেকে মানে আনা যায় এবং এনে এদের মধ্যে প্রজনন ঘটানো সম্ভব হয়, তাহলে একটা হইতে পারে। আর দ্বিতীয় হইতে পারে আমাদের বাংলাদেশে যে সমস্ত চিড়িয়াখানাগুলো আছে বা সাফারি আছে সেইখানে যে বাঘগুলো আছে তাদের ভিতরে এক্সচেঞ্জ করা যেতে পারে। সংকট সমাধানে এগিয়ে আসতে চায় মিরপুর জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মৎস্য প্রাণী সম্পদ এবং বন পরিবেশ মন্ত্রণালয় রাজি হলে তাদের কাছে থাকা পুরুষ বাঘ বিনিময় করতে রাজি মিরপুর চিড়িয়াখানা। কোন কোন অ্যানিমেল আমরা অন্যান্য চিড়িয়াখানার সঙ্গে, সেটা দেশের অভ্যন্তরেও হতে পারে, বহির্বিশ্বের যে কোনো চিড়িয়াখানার সঙ্গেও যে বিনিময় আমরা করতে পারি কিনা একটা সাজেশন আমরা তৈরি করে, একটা পরামর্শ বা সুপারিশমালা তৈরি করে আমরা মন্ত্রণালয়ে আমরা অতি সম্প্রতি এটা আমরা পেশ করব। শুধু বাঘ না, বঙ্গবন্ধু সাফারি পার্কে জিরাফের ঘরেও আসছে না নতুন অতিথি। সেখানে এখন 3টি নারী জিরাফ আছে। পুরুষ সঙ্গী আনা হলে আফ্রিকান জিরাফের প্রজন্ম মিলতে পারে বলে ধারণা গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।